এবার বিমান হামলায় ইরানি শীর্ষ কমান্ডার নিহত। ইসরায়েলের বাণিজ্যিক বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি সৌদি আরবের। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা উপদেষ্টার পদত্যাগ। বিশ্বে 1.5 কোটি ইহুদির 67 লাখ, ইসরায়েলে যুক্তরাষ্ট্রে 57 লাখ। 20 বছর ধরে ফাখরিজাদেকে হত্যার চেষ্টা, ইরানের যে ভুলে সফল হলো শত্রুরা। চীনের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। এদিকে সাধারণ ঘরের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে মেনে নিলেন জাপানের ক্রাউন প্রিন্স। ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত হলেন ইব্রাহিম তাহা। ব্রিটেনের নর্থ ইয়র্কশায়ার পুলিশে ইউনিফর্মে হিজাব অন্তর্ভুক্ত। এবং ভারতে 14 রোহিঙ্গা আটক। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ইরানি সেনাবাহিনীর এক কমান্ডার বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার ইরাকি নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সেনা ও মিলিশিয়া সূত্র ইরানি কমান্ডারের বিমান হামলায় নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে, তবে রয়টার্স স্বাধীনভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। ইরানের রাজধানী তেহরানের বাইরে গত শুক্রবার দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের রেশ না কাটতেই ইরানের রেভলিউশনারি গার্ডসের এক কমান্ডারের নিহত হওয়ার খবর এলো। ফাখরিজাদে হত্যায় ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। ইরাকের নিরাপত্তা ও স্থানীয় মিলিশিয়া কর্মকর্তারা সোমবার বলেন, রেভলিউশনারি গার্ডসের ওই কমান্ডার ইরাক সিরিয়া সীমান্তে গত শনি থেকে রোববারের মধ্যে নিহত হয়েছে। নিহত কমান্ডারের নাম নিশ্চিত করে জানাতে পারেননি ইরাকের নিরাপত্তা ও স্থানীয় মিলিশিয়া কর্মকর্তারা। তবে তারা বলছেন, বিমান হামলার রেভলিউশনারি গার্ডসের এক কমান্ডার ছাড়াও 3 জন নিহত হয়েছে। হামলার সময় তারা একটি গাড়ি করে যাচ্ছিলেন। ইরাকের 2 জন নিরাপত্তা কর্মকর্তা পৃথকভাবে বলেন, গাড়িটিতে অস্ত্রশস্ত্র ছিল। গাড়িটি সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করার পরেই বিমান হামলা হয়। ওই 2 কর্মকর্তা আরও বলেন, ইরান সমর্থিত ইরাকি প্যারামিলিটারি গোষ্ঠীর সদস্যরা লাশগুলো উদ্ধারে সহায়তা করেছে। ঘটনাটি ঠিক কবে ঘটছে, কিভাবে ঘটেছে তার বিস্তারিত বিবরণ তারা দেননি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন রেভলিউশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানি। ইসরায়েলের বাণিজ্যিক বিমানকে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমানের বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলি বাণিজ্যিক বিমান এখন থেকে সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে পারবে। কুশনার সৌদি প্রশাসনের বৈঠকে বিমান চলাচলের ইস্যুটি উত্থাপন করেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত এভি বেরকাইস ও ব্রাউন হুক। মঙ্গলবার সকালে প্রথমবারের মতো ইসরায়েলি বাণিজ্যিক বিমান আরব আমিরাত যাচ্ছে। এর আগেই যুক্তরাষ্ট্রে তার ঘনিষ্ঠ মিত্রের সুবিধার জন্য সৌদি আরবের আকাশপথ ব্যবহারের অনুমতি পাইয়ে দিল। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধ বিমান কেনার চেষ্টা করে আসছে আরব আমিরাত। সম্প্রতি আরব আমিরাত ছাড়াও ইসরায়েলকে স্বীকৃতি দেয় মধ্যপ্রাচ্যের আরব দেশ বাহরাইন ও আফ্রিকার দেশ সুদান। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যেন পদত্যাগের হিড়িক পড়ে গেছে। একের পর এক কর্মকর্তা দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। এই তালিকায় সবশেষ যুক্ত হয়েছেন তার আরও এক উপদেষ্টা। তিনি ট্রাম্প প্রশাসনের করোনা ভাইরাস বিষয়ক উপদেষ্টা ছিলেন। স্কট অ্যাটলাস ট্রাম্পের খুবই আস্থাভাজন ছিলেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। এই কর্মকর্তা নানান সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার শিকার হয়েছে। তিনি বিভিন্ন সময়ে মাস্ক পরা এবং অন্যান্য বিষয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছেন। ফক্স নিউজ জানিয়েছে, তারা স্কট অ্যাটলাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়েছে। ওই পদত্যাগপত্রে ডিসেম্বরের 1 তারিখ দেওয়া রয়েছে। ব্যক্তিজীবনে উপদেষ্টার বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়, গণস্বাস্থ্য ও সংক্রামক রোগের বিষয়ে তার অভিজ্ঞতা খুবই সীমিত। পদত্যাগপত্রে অ্যাটলাস লিখেছেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিশেষ উপদেষ্টার পদ থেকে আমি সরে দাঁড়াচ্ছি। তাকে এই সম্মানে ভূষিত করায় তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভকামনা জানিয়েছেন। অ্যাটলাস বলেন, আমি নির্দিষ্ট একটি জিনিসকে কেন্দ্র করে কঠোর পরিশ্রম করছি, মানুষের জীবন
জীবন বাঁচাতে এবং এই মহামারীতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে আমি কাজ করে গেছি। তিনি আরও বলেন, সবসময় তিনি বিজ্ঞানের সবশেষ তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে রাজনৈতিক প্ররোচনা বা প্রভাব ছিল না বলেও উল্লেখ করেন তিনি। গোটা বিশ্বে বর্তমানে 1,47,00,000 ইহুদির মধ্যে 67 লাখ ইসরায়েল, 57 লাখ যুক্তরাষ্ট্রে এবং অন্যান্য দেশে আছে বাকি 23 লাখ। ইসরায়েলের মূল শক্তি যুক্তরাষ্ট্রে থাকা ইহুদিরা। তারা বিভিন্ন সময়ে নানাভাবে মার্কিন প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের বৈধতা আদায় করে নিচ্ছে। ইসরায়েল সবচেয়ে বেশি অনুকূল্য পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে। এ কারণে বাইডেনের জয় তারা এখন শঙ্কায়। ইসরায়েলের মাথা ব্যথা বাড়িয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে ফিলিস্তিন সহ নারী সদস্যরা। তাছাড়া প্রথমবারের মতো হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন এক ফিলিস্তিনি নারী। হোয়াইট হাউসের আইন প্রণয়ন শাখার প্রধান হিসেবে জো বাইডেন তাকে নিয়োগ দিয়েছে। 1948 সাল থেকে ফিলিস্তিনে মার্কিন মদদেই চলে আসছে ইসরায়েলের জবরদখল। কিন্তু ইহুদিরা এখন ভাবছে আর কতদিন তারা মার্কিন ছত্রছায়া পাবে তাদের এসব অপরাধ কর্মকাণ্ডে। বাইডেন প্রশাসন ইসরায়েলের ব্যাপারে কোনো নীতি অনুসরণ করে এটি এখন দেখার বিষয়। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশের গোয়েন্দা সংস্থাগুলো বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের ওপর সম্ভাব্য হামলা এবং এরকম হামলা সম্ভাব্য স্থানগুলোর ব্যাপারে পূর্বাভাস দিয়েছিল। গতকাল সোমবার রাজধানী তেহরানের অদূরে বিজ্ঞানী ফাখরিজাদের জানাজার নামাজে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী শামখানি কথা বলেছেন। শত্রুরা গত 20 বছর ধরে ইরানের এই বিজ্ঞানীকে হত্যা করার চেষ্টা করে আসছে বলেও জানান তিনি। আলী শামখানি বলেন, দুঃখজনকভাবে ফাখরিজাদের নিরাপত্তা ব্যবস্থায় শিথিলতা এসেছিল এবং শত্রুরা সেই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করেছে। তবে ফাখরিজাদের মতো বিজ্ঞানের সংখ্যা ইরানে কম নয় বলেও জানান তিনি। এখন ফাখরিজাদেকে হত্যা করলে শত শত ফাখরিজাদের জন্ম হবে। শামখানি বলেছেন, ফাখরিজাদেকে হত্যার এই পরিকল্পনা সম্পর্কে ইরানি গোয়েন্দা বিভাগ জানত, কিন্তু এতে যে অভিনব পন্থা ব্যবহার করা হয়েছে সে কারণে তারা এটা ঠেকাতে পারেনি। মোহসেন ফাখরিজাদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়েছিল, কিন্তু শত্রুপক্ষ একেবারেই নতুন পেশাদার এবং বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করেছে। দুর্ভাগ্যজনকভাবে তারা সফল হয়েছে। তিনি বলেছেন, এটা ছিল অত্যন্ত জটিল মিশন। অ্যাডমিরাল শামখানি বলেন, হামলাকারীদের পরিচিতি সম্পর্কে কিছু সূত্র পাওয়া গেছে। নির্বাসিত ইরানি দল মুজাহেদিন ই খালকের সদস্যরা নিশ্চিতভাবে জড়িত বলে তিনি ইঙ্গিত করেছেন এবং বলেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার কথাও তিনি বলেছেন। প্রেস টিভি নামে ইংরেজি টিভি চ্যানেল একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে, এই হত্যাকাণ্ড ইসরায়েলি সামরিক শিল্পের চিহ্ন দেখা যাচ্ছে। এর আগে শুক্রবার যে আক্রমণে মোহসেন ফাখরিজাদে নিহত হন তার পেছনে ইসরায়েল জড়িত বলে দাবি করেন ইরানের নেতারা। তবে ইসরায়েল এসব দাবির ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েল বিশ্বাস করত যে মোহসেন ফাখরিজাদে একটি গোপন পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচির তত্ত্বাবধান করছিলেন। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা শামখানি বলেন, ইরানের শত্রুরা ফাখরিজাদেদের শিখিয়ে যাওয়া জ্ঞান ও প্রযুক্তি দেশের তরুণ বিজ্ঞানীদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সোমবার চীনের প্রতিরক্ষা মন্ত্রী উইং ফুর সঙ্গে বৈঠক করেছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। চীনের প্রতিরক্ষা মন্ত্রী ইসলামাবাদ সফরে সোমবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ দুটির মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতে একটি শান্তি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে চীনের পক্ষে উইং ফু এবং পাকিস্তানের পক্ষে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ জেনারেল নাদিম রেজা সই করেন। চীনের প্রতিরক্ষা মন্ত্রী এ নিয়ে গত 3 মাসে দ্বিতীয়বার পাকিস্তান সফর করলেন। সাক্ষাতে দুই দেশের প্রতিনিধি দল চীন ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ সময় চীনা প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানি অবকাঠামোগত আধুনিকীকরণ এবং আধুনিক পরিবহন নেটওয়ার্ক সিপিএসির যথাযথ নিরাপত্তা রক্ষা করতে পারায় পাকিস্তানকে ধন্যবাদ জানান। চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক করিডোরের নাম সিপিএসি। করিডোরটির চীনের প্রস্তাবটি ওয়ান বেল্ট ওয়ান রোড নীতির অন্তর্গত এবং এটি চীনের অর্থ সহায়তা গড়ে তোলা হচ্ছে। জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো অবশেষে তার রাজকুমারী কন্যা মাকোর বিয়ে এক সাধারণ ছেলের সঙ্গে মেনে নিয়েছেন। তবে রাজ পরিবারের বাইরে কাউকে বিয়ে করার জন্য রাজকুমারী তকমা হারাতে হচ্ছে মাকোকে। ফলে তিনি আর রাজকুমারীর মর্যাদা পাবেন না। কারণ জাপানের রাজ পরিবার আইন 1947 অনুসারে রাজকন্যারা সাধারণ ব্যক্তিকে বিয়ে করলে রাজ পরিবার ছাড়তে হয়। আর জাপানের আইন অনুযায়ী রাজ পরিবারের নারী সদস্যরা সাধারণ কোনো মানুষকে বিয়ে করলে রাজকীয় উপাধি ত্যাগ করতে হয়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রেমিক কেই কোমরের সঙ্গে
2018 সালে বিয়ে হওয়ার কথা ছিল রাজকুমারী মাকড়, কিন্তু পরে জানিয়ে দেওয়া হয় 2020 সাল পর্যন্ত তাদের বিয়ের প্রস্তুতি স্থগিত করা হয়েছে। দীর্ঘদিন পর ক্রাউন প্রিন্স রাজি হওয়ায় এখন বিয়েতে তাদের আর বাধা রইল না। গত সোমবার নিজের আসন্ন 55তম জন্মদিন উপলক্ষে টোকিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রাউন প্রিন্স ফুমিহিতো এ দম্পতির বিয়ে মেনে নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আমি তাদের বিয়ে করার অনুমতি দিয়েছি। সংবিধান বলেছে যে বিয়ে কেবল উভয় লিঙ্গের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই করা উচিত। যদি তারা সত্যি এটা চায় তবে আমি মনে করি পিতামাতা হিসেবে তা সম্মান করা দরকার। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি তাদের এই বিয়েতে অনেকেই সন্তুষ্ট নয়। ক্রাউন প্রিন্স আরও জানান, তিনি বিশ্বাস করেন রাজকন্যা মাকোও জানে বিয়ের জন্য সে পর্যাপ্ত জনসমর্থন অর্জন করতে পারেনি। ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন হোসেইন ইব্রাহিম তাহা। তিনি আফ্রিকার দেশ চাঁদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নাইজারের রাজধানী নিয়ামিতে ওআইসিভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের 47তম সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার সেখানে সর্বসম্মতিক্রমে তাহা মহাসচিব নির্বাচিত হন। জানা যায় ওআইসির বর্তমান মহাসচিব ইউসুফ আহমেদ আল ওথাইমিনের মেয়াদ আছে 2021 সালের নভেম্বর পর্যন্ত। এরপরে 12তম মহাসচিব হিসেবে 5 বছরের জন্য দায়িত্ব নেবেন তাহা। ওআইসির মহাসচিব হওয়ার দৌড়ে তাহার আরও 2 প্রতিদ্বন্দ্বী ছিলেন। বেনিন ও নাইজেরিয়ায় ওই 2 প্রতিদ্বন্দ্বী শেষ পর্যন্ত তাহাকে সমর্থন করে। এতে সর্বসম্মতিক্রমে পরবর্তী মহাসচিব হন তাহা। 1969 সালে প্রতিষ্ঠিত ওআইসি জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকার বিষয়ক সংস্থা। পৃথিবীর 4টি মহাদেশে ছড়িয়ে থাকা 57টি দেশ এর সদস্য। সম্মেলনে বর্তমান মহাসচিব ইউসুফ আহমেদ আল ওথাইমিন নবনির্বাচিত মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া তাহাকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ব্রিটিশ পুলিশের নর্থ ইয়র্কশায়ার পুলিশ ইউনিফর্মের অংশ হিসেবে হিজাবের অনুমোদন দিয়েছে। পুলিশ ইউনিফর্মের অংশ হিসেবে হিজাব পরিহিতা প্রথম মুসলিম নারী উজমা আমির রেড্ডি। 2 জন পুলিশ কর্মকর্তা নতুন করে পুলিশের উপযোগী হিজাবের নকশা করেন। 2019 সালে সর্বপ্রথম ব্রিটিশ হিজাবধারী মুসলিম নারী পুলিশ উজমা আমির রেড্ডি আরেক পুলিশ কর্মকর্তা আরফান রাউফের সাথে নতুন এই হিজাবের ডিজাইন করেছেন। উজমা বলেন, হিজাব আমাকে মুসলিম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে পূর্ণাঙ্গতা দিয়েছে। নতুন এই হিজাবের 2টি অংশ রয়েছে। একটি অংশ থেকে মাথা ঢেকে রাখা যায় আর অপর অংশ দিয়ে গলা আবৃত করা যায়। তিনি বলেন, এটা সংঘাতের সময় সুরক্ষা দিতে পারবে। উজমা আমরেড্ডি বলেন, আমি একজন ব্রিটিশ মুসলিম। আমি ব্রিটেনের সেবায় কাজ করতে চাই। পুলিশ কর্মকর্তা পেশা হিসেবে আমার দারুণ পছন্দের, কিন্তু এতদিন এই পেশা পূর্ণ মুসলিম হওয়ার প্রতিবন্ধকতা ছিল। হিজাবের ডিজাইনার অপর মুসলিম কর্মকর্তা আরফান রাউফ বলেন, নতুন এই হিজাব নিয়ে আমরা দারুণ খুশি। এই হিজাব মানানসই সমাজকে সঠিক বার্তা দিতে সক্ষম ও পেশাদারিত্ব বজায় রাখবে, একই সাথে মুসলিম নারীদের মূল্যবোধ বজায় রাখবে। নর্থ ইয়র্কশায়ার পুলিশ জানায়, নর্থ ইয়র্কশায়ার পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক পুলিশ কর্মকর্তার কাজের জন্য উপযুক্ত পোশাক নির্বাচন করে দেয়া। আমরা যাদের সেবা দিয়ে থাকি তাদের প্রতিনিধিত্ব করাটা জরুরি। এই 2 পুলিশ কর্মকর্তা পাকিস্তান বংশোদ্ভূত। উজমা আমির রেড্ডি লাহোরে জন্মগ্রহণ করেন। তিনি 13 বছর বয়সে ইংল্যান্ডে বসবাস শুরু করেন। নর্থ ইয়র্কশায়ার পুলিশে 10 বছর আগে যোগ দেন তিনি। কক্সবাজারের শরণার্থী শিবির থেকে পালিয়ে ভারতের একটি ট্রেনে চেপে যাওয়ার সময় 14 জন রোহিঙ্গা শরণার্থীর একটি দল পুলিশের হাতে ধরা পড়েছে। গত সপ্তাহে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বিশেষ ট্রেনে করে দিল্লি যাওয়ার সময় মাঝপথে তাদের আটক করা হয়। ভারতের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভুয়া নাম পরিচয়ে এরা টিকিট কাটছিলেন এবং তাদের কারোর কাছেই বৈধ পরিচয়পত্র ছিল না। এদিকে বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের ভারতে ঢোকার চেষ্টা যদিও নতুন নয়, তাদের ত্রিপুরা সীমান্ত ব্যবহার করার ঘটনা একেবারে হালের প্রবণতা বলেই ওই অঞ্চলের বিশেষজ্ঞরা মনে করছেন। ত্রিপুরার আগরতলা থেকে যে সম্পূর্ণ বাতানুকূল ও দ্রুতগামী বিশেষ রাজধানী এক্সপ্রেস দিল্লিতে যায়, সেই ট্রেনের যাত্রী হিসেবে ছিলেন এই রোহিঙ্গারা। 14 জনের দলে 10 জনই ছিল নারী, একটি শিশু আর বাকি 3 জন পুরুষ। ট্রেনটি যখন ত্রিপুরা ও আসাম ছাড়িয়ে পশ্চিমবঙ্গে ঢোকে তখন কামরার অন্য যাত্রীদের সঙ্গে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে মঙ্গলবার বেশি রাতে শিলিগুড়ি শহরের কাছে নিউ জলপাইগুড়ি স্টেশনে পুলিশ তাদের আটক করে। তবে ভারতের পূর্বোত্তর সীমান্ত রেলের প্রধান মুখপাত্র শুভানন চন্দা বলেছিলেন, এরা সবাই অন্য নামে টিকিট কেটেছিল এবং তাদের কারো কাছে আইডি ছিল না। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।